বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি, আমি সাইফুল্লাহ শান্ত। আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে ফৌজদারি কার্যবিধি আইনের প্রথমে যে সংজ্ঞাগুলো আছে, আমরা সেই সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নিব যে ফৌজদারি কার্যবিধি আইন কি। ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 1 জুলাই কার্যকরী হয় এবং ফৌজদারি কার্যবিধি আইনের ইংরেজিতে যেটাকে বলে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। আই রিপিট, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, অর্থাৎ ক্রিমিনাল কারা, যারা ক্রাইম করে তারা ক্রিমিনাল, আর যারা ক্রাইম করে তারা অপরাধী। আর প্রসিডিউর মানে প্রসেসিং পদ্ধতি। আর মূল বিষয়টা হচ্ছে একজন ব্যক্তি কোথায়, কখন, কিভাবে অভিযোগ জানাতে পারে, পুলিশের গ্রেপ্তারের পদ্ধতি, পুলিশ কিভাবে তদন্ত করবে, আদালত কিভাবে মামলাটি গ্রহণ বা খারিজ করবে, এমনকি বিচারক কোন পদ্ধতিতে কী ধরনের রায় দিতে পারেন, এই বিষয়ে, এইসব সকল বিষয় নিয়ে ফৌজদারি কার্যবিধি আইন আলোচনা করা হয়েছে। তো আমরা মূলত জানলাম যে ফৌজদারি কার্যবিধি আইন কি। 1898 সালে ফৌজদারি কার্যবিধি আইনের 1 জুলাই এই ফৌজদারি কার্যবিধি আইনের কার্যকারিতা শুরু হয়। আমরা প্রথমেই ফৌজদারি কার্যবিধি আইনের সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব। যেমন ফৌজদারি কার্যবিধি আইনের 1 ধারায় ফৌজদারি কার্যবিধি আইন কি, যেটা বললাম, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ফৌজদারি কার্যবিধি আইন 4 ধারায় বলতে 4-এর 1-এর ক ধারায় বলা হয়েছে অ্যাডভোকেটের সংজ্ঞা। তো অ্যাডভোকেট হচ্ছে আইনজীবী। আমরা সবাই জানি যে আইনজীবীর কাজ কি। আচ্ছা, এরপরে ফৌজদারি কার্যবিধি আইনের 4-এর 1-এর ক সরাইতেন কয়ে বলছে অ্যাটর্নি জেনারেল। অর্থাৎ অ্যাটর্নি জেনারেল কি? অ্যাটর্নি জেনারেল হচ্ছে কোনো সরকারের প্রধান আইনি কর্মকর্তা। অ্যাটর্নি জেনারেল হচ্ছে সরকারের প্রধান আইন কর্মকর্তা, যিনি প্রাথমিক আইন উপদেষ্টাও বলা যেতে পারে। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়। ওনার যোগ্যতা কি থাকতে হয়? ওনার যোগ্যতা থাকতে হয় উনি সর্বোচ্চ অর্থাৎ উচ্চ আদালতের একজন বিচারক হওয়ার যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। তিনি সর্বোচ্চ বা উচ্চ আদালতের মামলা পরিচালনা সহ আইনি বিষয়ে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন, রাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করেন। উনি রাষ্ট্রের যত আদালতের যত আইন বিষয়ক রাষ্ট্রের হয়ে উনি প্রতিনিধিত্ব করেন। উনি রাষ্ট্রের একজন, অর্থাৎ সোজা বাংলা কথায় রাষ্ট্রের আইনজীবী। উনি সরকারের পক্ষের আইনজীবী একজন। উনি হচ্ছে এবং সর্বোচ্চ আদালতের, যার কারণে ওনাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, এরপরে হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 4-এর 1-এর ক্ষয়ে বলছে জামিনযোগ্য অপরাধ। জামিনযোগ্য অপরাধ এবং জামিন অযোগ্য অপরাধ। তো জামিনযোগ্য অপরাধ কি? জামিনযোগ্য অপরাধ, এই যে জামিনযোগ্য অপরাধ, যে অপরাধ করলে আদালত তাকে জামিন দিতে পারেন বা আদালতে আইনে জামিনের ব্যবস্থা রয়েছে, এটা হচ্ছে জামিনযোগ্য অপরাধ। আর জামিন অযোগ্য অপরাধ কি? যে অপরাধ করলে অপরাধীর আইনে কোনো জামিনের ব্যবস্থা নেই বা আদালত তাকে জামিন দিতে পারে না, এটা হচ্ছে জামিন অযোগ্য অপরাধ। এরপরে যাই ফৌজদারি কার্যবিধি আইনের 4-এর 1-এর ভয়ে বলছে কি? অভিযোগ। আমরা সবাই জানি যে অভিযোগ কি। যে কারোর বিরুদ্ধে যে কেউ যে কোনো বিষয়ে অভিযোগ দায়ের করতে পারেন, এটাই হচ্ছে অভিযোগ। ফৌজদারি কার্যবিধি 4-এর 1-এর 6 বলছে আমলযোগ্য অপরাধ। খুব খুব ইম্পর্টেন্ট, আমলযোগ্য অপরাধ। অর্থাৎ আমলযোগ্য অপরাধ কি? আমলযোগ্য অপরাধ হচ্ছে অর্থাৎ ধর্তব্য অপরাধ, যে অপরাধ করলে পুলিশ বিনা পরোয়ানায় একজন অপরাধীকে গ্রেপ্তার করতে পারে। যে অপরাধ করলে অপরাধীকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, এটাই হচ্ছে আমলযোগ্য অপরাধ অথবা ধর্তব্য অপরাধ। ফৌজদারি কার্যবিধি আইন 4-এর 1-এর জয় বলছে নালিশ। ফৌজদারি কার্যবিধি আইনের 4-এর 1-এর টয়ে বলছে ইনকোয়ারি। ফৌজদারি কার্যবিধি 4-এর 1-এর টয়ে বলছে তদন্ত। খুব ইম্পর্টেন্ট। তদন্ত কি? এই মামলার সত্যতা উদ্ঘাটনের জন্য যে তথ্য উপাত্ত সংগ্রহ করে, এই তথ্য উপাত্ত সংগ্রহ করার যে কার্যক্রম, এটি হচ্ছে তদন্ত। আদালতে মামলার সত্যতা প্রমাণের জন্য, আদালতে মামলার কার্যক্রম পরিচালনা করার জন্য, সত্য মিথ্যা যাচাই বাছাই করার জন্য যেসব তথ্য উপাত্ত নিয়ে কার্যক্রম পরিচালনা করা হয়, এটাই হচ্ছে তদন্ত। ফৌজদারি কার্যবিধি আইনের 4-এর 1-এর ঢয়ে বলছে আমলের অযোগ্য অপরাধ। আমি যেটা বললাম যে প্রথমে যেটা বলা ছিল যে চয় বলছে আমলযোগ্য অপরাধ, এটা বলছে আমলের অযোগ্য অর্থাৎ অধর্তব্য অপরাধ, সামান্য অপরাধ।
আসলে ফৌজদারি কার্যবিধানের 4-1 ঢয়ে বলছে আমলের অযোগ্য অপরাধ, যে অপরাধ করলে অবশ্যই পরোয়ানা নিয়ে অপরাধীকে গ্রেপ্তার করতে হয়। দুইটা বিষয়, একটা হচ্ছে আমলযোগ্য অপরাধ, একটা হচ্ছে আমলের অযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধে কি বলছে, যে পুলিশ এই অপরাধীকে গ্রেপ্তার করার ক্ষেত্রে কোনো পরোয়ানার প্রয়োজন হয় না। এই যে অ্যারেস্ট ওয়ারেন্ট যেটাকে আমরা বলি, গ্রেপ্তারি পরোয়ানা, এই পরোয়ানার প্রয়োজন হয় না। আর আমলের অযোগ্য অপরাধ সেটা কি, সেটা হচ্ছে যে অধর্তব্য অপরাধ, সামান্য অপরাধ, যে অপরাধের জন্য অবশ্যই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তারপরে আসামিকে গ্রেপ্তার করতে হয় বা অপরাধীকে গ্রেপ্তার করতে হয়। এটা হচ্ছে আমলের অযোগ্য অপরাধ। 4-1 ঢ। ফৌজদারি কার্যবিধান 4-1 তয়ে বলছে থানার ভারপ্রাপ্ত অফিসার। এখন থানার ভারপ্রাপ্ত অফিসার বলতে ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সোজা কথা, যে একটা থানার ইনচার্জ হিসেবে যে প্রতিনিধিত্ব করেন উনি হচ্ছে থানার অফিসার ইনচার্জ। সেক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ অ্যাবসেন্ট, যদি সে অ্যাবসেন্ট থাকে তাহলে তার পরবর্তী যে ওসি তদন্ত থাকে বা ওসি অপারেশন থাকে তারা দায়িত্ব পালন করতে পারে। যদি তারাও কেউ না থাকে তাহলে সেই ক্ষেত্রে থাকতে পারে একজন সিনিয়র সাব ইন্সপেক্টর, যদি সিনিয়র সাব ইন্সপেক্টর না থাকে জুনিয়র সাব ইন্সপেক্টর, যদি সাব ইন্সপেক্টর কেউ না থাকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যে থাকে সিনিয়র, সে দায়িত্ব পালন করতে পারে পর্যায়ক্রমে, এবং অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করতে পারে। তো মূলত বিষয় হচ্ছে যে থানার যে অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা, এটা বলা হয়েছে 4-1 তয়ে। ফৌজদারি কার্যবিধান 4-1 ধ, বড় ধয়ে বলছে থানা। থানা মানে একটা স্থান, যে স্থানে একটা এলাকা, একটা মহল্লা, একটা এরিয়া, যে এরিয়াটা সরকার কর্তৃক নির্ধারিত, এই এরিয়ার মধ্যে আইনি কার্যক্রম পরিচালনা করতে হবে, অর্থাৎ মানে অপরাধ নিবারণ কল্পে যে পুলিশিং যে কার্যক্রম পরিচালনার জন্য যে স্থানটাকে সিলেক্ট করা হয়, যে স্থানটাকে নির্ধারণ করা হয়, সেটা হচ্ছে থানা। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজ সেই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর দোয়া করুন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।